আসসালামু আলাইকুম সম্মানিত এনটিআরসি ক্যান্ডিডেটস, আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যানিক বলবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের উপর কিছু প্রশ্ন আলোচনা, এমসিকিউ প্রশ্ন, যেগুলো হচ্ছে আপনার এনটিআরসি ফিজিক্স পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন নিলাম আমরা। তো এটা হচ্ছে কোনো কোনো ডিপার্টমেন্টে আপনারা অনার্স ফোর্থ ইয়ারে, কোথাও কোথাও হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়ে আসছেন। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ে এটা অনার্স থার্ড ইয়ারে পড়েছি, আবার ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট এটাকে অনার্স ফোর্থ ইয়ারে পড়ে। তো যাই হোক, এটা যেইখানেই পড়েন না কেন, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করা। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, পরিসংখ্যানিক বলবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে একটি সিস্টেমের সম্ভাব্য মাইক্রোস্টেটস সংখ্যাকে সিগমা হলে এন্ট্রপি এস এর সমীকরণ কোনটি? তো এন্ট্রপি রিলেটেড যে ফর্মুলাটা সেটা হচ্ছে এস ইকুয়াল টু কে ইন্টু এল এন অফ সিগমা, মানে এ নাম্বারটা বা ক নাম্বারটা হবে আমাদের উত্তর। তো এটা খুবই অবভিয়াস ছিল, এটা সবাই একদম চোখ বন্ধ করেই পারবেন। তো এখানে এটাকে কিন্তু আপনারা সবাই জানেন, এটাকে হচ্ছে এন্ট্রপির জন্য হচ্ছে বোলজম্যানের যে ফর্মুলা, এটা হচ্ছে সেটা। এই ফর্মুলার ডেরিভেশন আমার চ্যানেল এনইউ ফিজিক্স ক্লাসরুমে করা আছে, যদি কারো দেখতে ইচ্ছা করে সেই চ্যানেলে গিয়ে এটা দেখতে পারেন। সেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নামক প্লে লিস্ট আছে। তো যাই হোক, এখানে আমাদেরকে এই সিগমার একটা আলাদা পরিচয় আছে, এটাকে থার্মোডাইনামিক প্রবাবিলিটিও বলা হয় আর কি। তো পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি, ফার্মি ডিরাক পরিসংখ্যান কোন ধরনের কণার জন্য প্রযোজ্য? তো স্ট্যাটিস্টিক্সে পরিসংখ্যান মোটামুটি তিন টাইপের আছে। ক্লাসিক্যাল পরিসংখ্যান যেমন ম্যাক্সওয়েল বোলজম্যান পরিসংখ্যান, আর কোয়ান্টামের ক্ষেত্রে আছে ফার্মি ডিরাক আর হচ্ছে বোস আইনস্টাইন। সো এখন আমাদের ফার্মি ডিরাক নিয়ে যদি প্রশ্ন করে, যেটা হচ্ছে এক ধরনের কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। আমি একটু উল্লেখ করে দিই, ফার্মি ডিরাক হচ্ছে ইলেকট্রনের মতো পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের স্পিন হচ্ছে হাফ এবং যেগুলো হচ্ছে পলির বর্জন নীতি মেনে চলে। এই কথাগুলো কেন বলতেছি, বিকজ এই মানে একটা থেকে আসলে অনেকগুলো প্রশ্ন আপনার কমন পেতে পারেন। আর বোস আইনস্টাইন যেটা, সেটা হচ্ছে যেমন বোসন যারা আছে, বোসন কারা, বোসন হচ্ছে লেটসে আপনার গ্লুয়ন বা গ্র্যাভিটন বা ফোটন, এরা হচ্ছে বোসন, এই যারা হচ্ছে ফোর্স ক্যারিয়ার মূলত। সো এদের হচ্ছে এরা কিন্তু পলির বর্জন নীতি মেনে চলে না। সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন এটার উত্তর কেন ইলেকট্রন হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বোস আইনস্টাইন পরিসংখ্যানে কণাগুলো কেমন হয় দেখতে? আমাদের চারটি অপশন দেওয়া আছে, অভিন্ন ও পৃথকযোগ্য, একটা আছে ভিন্ন ও পৃথকযোগ্য, আরেকটা আছে অভিন্ন ও অপৃথকযোগ্য, আর এটা হচ্ছে পলির বর্জন নীতি মেনে চলে। তো একটু আগে আমি বললাম বোস আইনস্টাইন কণাগুলো তারা হচ্ছে পলির বর্জন নীতি মেনে চলে না। সো এটার উত্তর হবে হচ্ছে আমাদের অভিন্ন ও অপৃথকযোগ্য। এখানে একটা কথা বলে রাখি, আপনারা বোস আইনস্টাইন পরিসংখ্যান পড়ার সময় নিশ্চয়ই মনে আছে, এই সমস্ত ডেরিভেশন করার সময় আমরা সেখানে সবসময় কনসিডার করতাম যে যখনই আপনি বন্টন সূত্র প্রমাণ করছেন বা বোস আইনস্টাইন বন্টন সূত্র থেকে আপনি যখন ধরেন যে প্ল্যাঙ্কের রেডিয়েশন ফর্মুলা প্রমাণ করতে গেছেন বা এরকম যতগুলা জিনিস বোস আইনস্টাইন রিলেটেড করছেন, নিশ্চয়ই আপনার মনে আছে যে আপনি সেখানে পার্টিকেলগুলোকে অপৃথকযোগ্য বা ইনডিস্টিংগুইশেবল ধরেই কিন্তু আপনার প্রমাণগুলো করা লাগছে, তাই না? আপনার যদি মনে না পড়ে থাকে তত হতে পারে যে তখন হয়তো ঠিকমতো বুঝেন নাই বা এখন হয়তো মনে আসতেছে না। সো যাই হোক, সেগুলো যদি আসলে রিক্যাপ করতে চান সেক্ষেত্রে আমি যেটা বললাম এর আগেও আমি চ্যানেলের নামটা মেনশন করেছি, এনইউ ফিজিক্স ক্লাসরুম। এটাতে আপনার হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সেখানে আমরা হচ্ছে ফিজিক্সের টপিকগুলোকে ডিটেলসে কীভাবে পড়তে হয় সেটাই চেষ্টা করছি সেখানে কাভার করতে। আর আমাদের এই চ্যানেলটা মূলত হচ্ছে এনটিআরসি ফিজিক্স রিলেটেড। আর আমরা আরেকটা কথা বলে রাখি, আমরা হচ্ছে এনটিআরসি ফিজিক্স নিয়ে একটা ধামাকাদার একটা বই বের করার চেষ্টা করতেছি। এই বইয়ের মধ্যে আপনার শুধু কোশ্চেন থাকবে না, চারটি অপশন তো থাকবেই অর্গানাইজডভাবে, এবং নিচে সঠিক উত্তর থাকবে। এরপরে সুন্দর করে সেই কোশ্চেন রিলেটেড যে রিলেভেন্ট যে ব্যাখ্যাটার কি সেই কোশ্চেনের সাথে যায়, যাতে একটা ব্যাখ্যা পড়ে আপনি আরও 4-5টা প্রশ্ন অন্তত কমন পেতে পারেন, সেভাবে করে ব্যাখ্যা সহকারে কোশ্চেনগুলো প্রিপেয়ার করা হচ্ছে মূলত। হয়েছে কথাটা বললে ভুল হবে, কারণ হচ্ছে এখন কোশ্চেনগুলো সব প্রিপেয়ার করা শেষ, কিন্তু সমস্যা হচ্ছে যে টাইপিং। সো টাইপিং করতে যত বাংলা টাইপিং অনেক ইকুয়েশন, হেভি ইকুয়েশন সেখানে যত আছে, সো টাইপিংয়ের সময় লাগতেছে। আপনারা যদি বইটি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমরা আপডেট দিয়ে দেবো কখন আমাদের বই পাবলিশ হয়ে যাবে সেটার বিষয়ে। এর পরবর্তী প্রশ্ন, ম্যাক্সওয়েল বোলজম্যান পরিসংখ্যান কোন ক্ষেত্রে সঠিক ফলাফল দেয়?
তো এটার উত্তর হবে হচ্ছে উচ্চ তাপমাত্রা আর হচ্ছে নিম্ন ঘনত্ব। তো এর পিছনে কারণ হচ্ছে যে যেহেতু ম্যাক্সওয়েল বোলসম্যান যেই পরিসংখ্যানটা একটু আগে আমরা বলেছি সেটা কিন্তু আসলে একটা ক্লাসিক্যাল থিওরি, তাই না? এটা হচ্ছে কোনো একটা ক্লাসিক্যাল সিস্টেমকে ডিল করার জন্য আমরা একটা ক্লাসিক্যাল সিস্টেম, যেটার সিস্টেম অফ পার্টিকেলসকে ডিল করার জন্য আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান ইকুয়েশন ইউজ করে থাকি, বন্টন সূত্র ইউজ করে থাকি। সো ক্লাসিক্যাল পার্টিকেলগুলো যদি তাদের মধ্যবর্তী যেই পার্টিকেলগুলোর মধ্যবর্তী যে দূরত্ব সেটা যদি সাফিসিয়েন্টলি লার্জ হয়, সেক্ষেত্রে আসলে সেটা ম্যাক্সওয়েল বোলসম্যান পরিসংখ্যানটা মেনে চলে। সো এই যে সাফিসিয়েন্টলি তারা লার্জ দূরত্বে আছে একজন থেকে আরেকজন, সেটা সম্ভব হয়, অ্যাচিভ করা সম্ভব হয় উচ্চ তাপমাত্রা ও নিম্ন ঘনত্বের ক্ষেত্রে। এটাকে আরেকভাবে চিন্তা করতে পারেন যে আপনারা জানেন যে ডিব্রয় যে ওয়েভলেন্থ, প্রত্যেকটা পার্টিকেলের সাথে একটা ম্যাটার ওয়েভ আছে, সেই ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে ডিব্রগলি ওয়েভলেন্থ বা ডিব্রয় ওয়েভলেন্থ। সেই ডিব্রয় ওয়েভলেন্থ থেকে আপনার পার্টিকেলগুলোর যে ডিস্টেন্স সেটা সাফিসিয়েন্টলি বেশি হইতে হবে। এটা অ্যাচিভ করা শুধুমাত্র সম্ভব হয় উচ্চ তাপমাত্রা এবং নিম্ন ঘনত্বের ক্ষেত্রে। এটা আপনারা গ্যাসের ক্ষেত্রে জানেন খুব ভালোভাবেই, বিশেষ করে গ্যাসের যে আদর্শ গ্যাসের যেই আপনার যেই মেনে চলে তারাও কিন্তু অনেকটা এই কন্ডিশনেই মেনে চলে উচ্চ তাপমাত্রা ও নিম্ন ঘনত্বে। সো ওই হিসাবে ওই সেন্সে মনে রাখতে পারেন আমরা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারতেছি যে কীভাবে এটা মনে রাখা যাবে। তো যাই হোক, এর পরের প্রশ্নে আমরা চলে যাই, পার্টিশন ফাংশন জেড এর সাথে গড় শক্তির সম্পর্ক কোনটি? সো আমাদের এখানে যেভাবে আছে, বইয়ে কিন্তু এভাবে না, বইয়ে কিন্তু খুব সুন্দর করে ইকুয়েশনগুলো এভাবে দেওয়া থাকবে, এই যে ln অফ জেড ডিভাইডেড বাই এইভাবে দেওয়া থাকবে আর কি। তো এই জন্য আর কি বইটা টাইপ করতে যথেষ্ট সময় লাগতেছে, আমি নিজেই টাইপ করতেছি পুরো জিনিসটা। মানে আসলে যারা বাংলা টাইপ করেন কম্পিউটারে তারা জানেন যে এটা কতটা ডিফিকাল্ট একটা কাজ এবং সময় সাপেক্ষ কাজ, বিশেষ করে যদি আপনি ফিজিক্সের মতো একটা কঠিন সাবজেক্ট লিখতে চান নির্ভুলভাবে। সম্পূর্ণ 100% নির্ভুল কোনো কিছুই হয় না। তবে বইটা পাবলিশ করার পরে আমি আপনাদেরও ফিডব্যাক চাবো, যাতে বই যদি কোনো ভুল আপনারা পান, কোনো সংশোধন চান সেক্ষেত্রে, বা কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই আমাকে দিতে পারবেন এবং আমি সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। তো এই প্রশ্নের উত্তরটা আসলে মুখস্থ করারই ব্যাপার। আপনার পার্টিশন ফাংশনের সাথে আপনার গড় শক্তির যে সম্পর্ক, এটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি জানেন যে মূলত দুইটাই হচ্ছে উত্তর হবে। সো এক্ষেত্রে উভয়ই সঠিক। এই ধরনের কোয়েশ্চেন যেগুলো নর্মালি আপনার মনে হয়তো নাই, যথেষ্ট জটিল টাইপের প্রশ্ন, এই ধরনের প্রশ্নে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি নিচে যে আসলে এগুলো কোথা থেকে আসছে এই কথাগুলো। সো আমি ভিডিওতে অনেক সময় চেষ্টা করি, আপনারা দেখবেন যে আমি ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু আমার বইগুলোতে ব্যাখ্যা দেখে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে, আশা করি আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে ফোটন গ্যাসের ক্ষেত্রে কোন পরিসংখ্যান ব্যবহৃত হয়? আমরা একটু আগেই বলেছিলাম যে 3 ধরনের পরিসংখ্যান, ম্যাক্সওয়েল বোলসম্যান, তারপরে ফার্মি ডিরাক, আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন। সো যেগুলো হচ্ছে ফোটন, তারা হচ্ছে আসলে বোসন শ্রেণীতে পড়ে। হ্যাঁ, তারা হচ্ছে ফোর্স ক্যারিং পার্টিকেল। ফোটন কোন ফোর্সকে ক্যারি করে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে ক্যারি করে। সো সেক্ষেত্রে সে হচ্ছে বোস আইনস্টাইন যেই ডিস্ট্রিবিউশন সেটাকে কিন্তু মেনে চলে। আর ফার্মি ডিরাকের নাম শুনলে মনে রাখবেন ইলেকট্রন। অনেকে এগুলোতে কনফিউজড হয়ে যান, বিশেষ করে যারা মুখস্থ করে ফেলছেন তখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পাস করছেন এইভাবে, বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এভাবেই পাস করছেন হয়তো। সবাই কিন্তু আসলে বুঝে ফিজিক্স পড়ছে, এই জিনিসটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তো যাই হোক, যেটাই হোক, আপনি সেটা শিখে আসেন, না শিখে আসেন, বা আপনি হয়তো শিখে আসছেন কিন্তু এখন ভুলে গেছেন, সবগুলাই আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। আমাদের এই পেইড কোর্স, সেটা হচ্ছে 999 টাকায় আপনারা নিতে পারেন। আমাদের এনটিআরসি ফিজিক্সের প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হতে পারেন। পরের প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় ফার্মি শক্তি স্তরের উপরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? পরম শূন্য তাপমাত্রায় ফার্মি শক্তি স্তরের উপরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? সো এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 0%। পরম শূন্য তাপমাত্রায় ফার্মি শক্তি স্তরের উপরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সো এটার উত্তর হবে হচ্ছে 0%। পরম শূন্য তাপমাত্রায় সমস্ত ইলেকট্রন সেগুলো আপনার হচ্ছে ফার্মি শক্তি স্তরের কিন্তু নিচে থাকে। আমরা জানি যে ফার্মি শক্তি স্তর আসলে হচ্ছে 0 কেলভিনে যেই এনার্জি যে হাইয়েস্ট লেভেল, সেটাই হচ্ছে আপনার ফার্মি শক্তি স্তর। যাই হোক, এবার আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ফেজ স্পেসের একটি সেলের আয়তন কত? ফেজ স্পেসের একটি সেলের আয়তন, তো এটার আমরা উত্তর তো হচ্ছে h3। h কিন্তু এখানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আমরা একটু প্ল্যাঙ্কের ধ্রুবক, ফেজ স্পেস হচ্ছে একটা 6 মাত্রিক ব্যাপার।
এবং সেখানে আপনার ৩টা থাকে স্পেশাল ডাইমেনশন আর ৩টা থাকে হচ্ছে আপনার হচ্ছে ভেলোসিটি, না নট ভেলোসিটি, মোমেন্টাম থাকে। সো আমি যদি একটু দেখাই যে আমাদের এখানে 6টা ডাইমেনশন। একটা হচ্ছে আপনার 3টা হচ্ছে পজিশনের জন্য, ডিএক্স ডিওয়াই ডিজেড, এই 3টা হচ্ছে পজিশনের জন্য, আর হচ্ছে ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড, এই 3টা হচ্ছে আপনার মোমেন্টামের জন্য, ঠিক আছে। সো এই যে 3টা করে আমাদের কাছে হচ্ছে মোট কয়টা আছে? 6টা। এটা হচ্ছে আপনার ফেজ স্পেসের ভলিউম। এখন যদি আপনি এটা হচ্ছে ডিফারেনশিয়াল ভলিউম আর কি, অতি ক্ষুদ্র ভলিউম। এখন যদি আপনি পুরোটা বের করতে চান, সো আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যেহেতু 6টা আছে, সো আমাকে 6 বার ইন্টিগ্রেশন করতে হবে, লাইক 6টা এরকম ইন্টিগ্রাল সাইন দিতে হবে আর কি, ঠিক আছে। এরপরে আমরা পাবো, আমরা যে কোনো 2টা নেব। দেখেন ডিএক্সের সাথে যদি আপনি এই ডিপিএক্স গুণ করেন, তাহলে আপনি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে একটা এইচ পাবেন, ডিওয়াই এর সাথে ডিপিএক্স থেকে আরেকটা এইচ পাবেন, তখন হবে এইচ স্কোয়ার। আর ডিজেড থেকে ডিপি এক্স, এই 2টা গুণ করলে আপনি পাবেন আরও একটা এইচ, এই জন্য হবে এইচ কিউব। আশা করি বুঝতে পারছেন, অনেক সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আয়তন এটা হয়, কিন্তু এটার যে একটা ডিটেলস প্রমাণ, সেটার জন্য অ্যাগেন আমি বাধ্য হচ্ছি আপনাকে বলতে যে এনইউ ফিজিক্স ক্লাসরুম এই চ্যানেলটা দেখবেন। আপনি যদি ডিটেলসে এগুলো রিক্যাপ করতে চান, শুধুমাত্র তাদের জন্য যারা ডিটেলসে শিখতে চায়, এবং শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে শুধুমাত্র এনটিআরসি প্রিপারেশন নেবেন না, বাংলাদেশের অন্যান্য চাকরি পরীক্ষায় বিভিন্ন জায়গাতে লেকচারার পজিশনে যে পরীক্ষাগুলো হয়, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে লেকচারার পরীক্ষায়, তারপরে কলেজ লেভেলে অনেক কলেজে আপনার হচ্ছে তারা, বিশেষ করে ক্যান পাবলিক কলেজগুলোয় তারা কিন্তু রিটেন প্রশ্ন করে থাকে। সেক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে এনইউ ফিজিক্স ক্লাসরুম এই চ্যানেলটা আপনার জন্য হেল্পফুল হতে পারে ইনশাল্লাহ। ক্যানোনিক্যাল এনসেম্বল এর ক্ষেত্রে নিচের কোনটি ধ্রুবক থাকে? এন ভি টি, উত্তর হবে হচ্ছে ক। এন মানে হচ্ছে এখানে অণুর সংখ্যা, ভি মানে হচ্ছে আয়তন, টি মানে হচ্ছে তাপমাত্রা। এগুলো কিন্তু আসলে আপনার ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে হচ্ছে স্থির থাকে। তো যাই হোক, আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি যে কেন বিভিন্ন ধরনের এনসেম্বল আছে আমাদের, ঠিক আছে। ক্যানোনিক্যাল, মাইক্রো ক্যানোনিক্যাল, তারপরে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। আপনার এগুলোর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বোলজম্যান ধ্রুবক এবং সার্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক। বোলজম্যান ধ্রুবক কে বা কেবি দিয়ে অনেক সময় আমরা লিখি, সার্বজনীন গ্যাস ধ্রুবককে আর দিয়ে লিখি, এবং এই দুইটার মধ্যে আমাদের সম্পর্কটা কী? তো এটা খুবই বেসিক একটা প্রশ্ন, যা আপনারা জানেন যে বোলজম্যান ধ্রুবককে বের করার জন্য আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবককে এন অফ এ দ্বারা ভাগ করি, যেখানে এন অফ এ বলতে বোঝায় অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটা হচ্ছে 6.203 × 10⁻23। আর আর এর মান আমরা যদি এসআই ইউনিটে নেই, তাহলে আর এর মানটা এটা লেখা যায় আর কি, জুল পার কেলভিন পার মোল। তো যাই হোক, আপনি এটা দিয়ে ভাগ করলেই তখন বোলজম্যানের যে ধ্রুবক সেটা পাবেন। তো সেই হিসাবে উত্তরটা হচ্ছে এ। সো আজকে ভিডিওটা আর আগাবো না, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।